দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকের এই পর্ব বিশেষভাবে প্রতি বছর যেমন অনুষ্ঠিত হয় সেই একই রকম ভাবে শিবরাত্রির একটি বিশেষ পর্ব, অর্থাৎ যথারীতি আজকের যে পর্ব সেটি সম্পূর্ণরূপে শিবরাত্রি কেন্দ্রিক। তন্ত্রের যিনি স্রষ্টা, যিনি প্রণেতা, সেই মহাদেব ও দেবাদিদেবের কিন্তু আরাধনার এক গুরুত্বপূর্ণ সময়। দেখুন, এই যে মহাযোগ বা এই যোগগুলো আমাদের জীবনকে যথেষ্টভাবে সমৃদ্ধ করতে প্রভূত পরিমাণে কিন্তু সাহায্য করে, এবং এই যোগই কিন্তু এই সঠিক যোগে যদি আমরা সঠিকভাবে জীবনে কাজে লাগাতে পারি তা কিন্তু আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে নিরীক্ষণ করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখুন, সেই কারণের জন্যই প্রতি বছর এই মহাদেবের যাতে অনুষ্ঠানের অর্থাৎ তার পূজা অর্চনার ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না হয় সেই কারণের জন্য সৌভাগ্য দর্পণের প্রতি বছরই তার দর্শকদের উদ্দেশ্যে তাদের মনস্কামনা পূরণের জন্য তারা যদি সঠিক পর্যায়ে তার পূজা অর্চনা করতে পারেন সেই জন্য প্রতি বছরই কিন্তু এই শিবরাত্রি সংক্রান্ত বিশেষ পর্ব কিন্তু উপস্থিত করা হয়, এবং আজও কিন্তু সেই বিশেষ পর্বই কিন্তু রয়েছে। দেখুন, একটা বিষয় কি, দেখুন, একটা উপাচারকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু অবশ্যই তার ফল পাওয়া যায়। শাস্ত্রীয় মতে কোনো উপাচারকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তার থেকে যে ফল পাওয়া যায় সেটা আপনারা গত পর্ব কিন্তু তার প্রমাণ পেয়েছেন, যে কলার বন্ধু তিনি কিন্তু জানিয়েছিলেন তিনি উপাচার করে সেখান থেকে ফল পেয়ে তারপরে কিন্তু ফোন করে জানতে চেয়েছিলেন। অর্থাৎ একটা উপাচারকে সঠিক পর্যায়ক্রমিক ভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা ফল লাভ করতে পারি। এবং সেই যদি কেউ ফেসবুক বা যদি কেউ এই প্রোগ্রামটি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। এবং সেই পর্বটিও ছিল কিন্তু শিবরাত্রির একটি বিশেষ পর্ব, এবং সেই পর্বে আপনাদের কাছে বিশেষভাবে বলে গিয়েছিলাম যে আরো একটি পর্ব আপনাদের জন্য উপস্থাপন করব। আজকে সেই পর্বই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, একটা বিষয় হলো উপাচার নিয়ে যে যতই বিদ্রুপ করুক, সমালোচনা করুক না কেন, আলটিমেটলি যারা শাস্ত্রীয় সংক্রান্ত শাস্ত্রপ্রিয় ভাবে জ্যোতিষকে প্র্যাকটিস করে বা অ্যাস্ট্রোলজি করে তারা জানে যে উপাচার একটা সঠিকভাবে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখন বিষয়টা কি হয়ে গিয়েছে বলুন তো, যিনি শাস্ত্র জানেন না তাকে একটা প্রমাণ করার চেষ্টা করতেই হবে যে যেটি জানেন সেটি ভুল জানেন এবং তিনিই সব জানেন, আর কেউ কিচ্ছু জানে না। এখন যার শাস্ত্রের সঙ্গে কোনো সংযোগই নেই তিনি আবার নিজেকে বড় অ্যাস্ট্রোলজারও দাবি করছেন, আবার তিনি নাকি মহাপণ্ডিত, বিশেষ জ্ঞানী সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, কিন্তু আবার তিনি আবার সেই শাস্ত্রীয় উপাচারকেও ছোট করছেন। এখন এতে আমারও কিছু যায় না আসে না, শাস্ত্রেরও কিছু যায় আসে না, আপনাদেরও কিছু যায় আসে না। বিষয়টা অনুধাবনের বিষয়, এবং সেটা আপনারা নিজেরা ভালো করে সেটি বুঝতে পারেন। দেখুন, একটা উপাচার আপনাকে জীবনে কতটা পরিমাণে সমৃদ্ধ করবে সেই সমৃদ্ধতাই কিন্তু আপনাকে সবসময় নিজেকে উন্নতির পথে সাহায্য করবে। এবং অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যা কিন্তু আপনাকে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে। দেখুন, উপাচার তো আমি বানিয়ে দিচ্ছি না, শাস্ত্রীয় মতে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে, এবং শাস্ত্রীয় মতে ভক্তি ভরে আপনারা সেটা করছেন, করে সেখান থেকে ফল পেয়েছেন, পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। এখন যাদের এই উপাচার নিয়ে অনেক সমস্যা, অথবা বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে মতানৈক্য তৈরি করছে, উপাচার বলে কিছু হয় না, তাদের ক্ষেত্রে তাকেই আবার তীর্থবোধক প্রোগ্রাম কপি করে তার প্রয়োগ, বিয়োগ, ধন্বন্তরী এবং তার সঙ্গে সঙ্গে ধনলক্ষ্মী প্রদীপকে কপি পেস্ট করে চালাতে হচ্ছে। আবার তীর্থব্রত অনুষ্ঠানের এই মিডিয়া হাউসে প্রথম তীর্থব্রতই একমাত্র যে কামধেনু গায়ের কথা বলেছিল 2021-22 সালে, তার ফটোকপি করে আজকের দিনে তাকে বিক্রি করতে হচ্ছে। সুতরাং অনুধাবনটা আপনারাই করতে পারেন যে অ্যাস্ট্রোলজি সম্বন্ধীয় ধারণা, তার বাস্তবিকতা সেটা কোথায় এবং কোথায়। দেখুন, একটা উপাচার আমাদের জীবনকে যেমন সমৃদ্ধ করতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সঠিক যোগ, মহাযোগও কিন্তু আমাদেরকে জীবনকে সমৃদ্ধ করতে পারে, এবং তার জন্য সঠিক স্থায়ী প্রতিকার। এবং স্থায়ী প্রতিকার যখন হয় তার থেকে কিন্তু আপনি আপনার জীবনের সঠিক পর্যায়ক্রমিক জায়গাটাকে কিন্তু খুঁজে পাবেন।
তা না হলে কিন্তু বারবার ধরে কিন্তু আমাদেরকে বিভিন্ন ঘেরাটোপের মধ্যে কিন্তু পড়তে হয়। দেখুন আমাদের আজকের যে বিষয় নিয়ে, দেখুন এই অনুষ্ঠানটাতে আজকে যে বিষয় সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শিবরাত্রি কেন্দ্রিক, কিন্তু আজকের এই যে বিষয়গুলো এতগুলো কথা যে বললাম, দেখুন তার বলার কারণটা কি? দেখুন একটাই বিষয়, দেখুন শাস্ত্র আমি লিখিনি, শাস্ত্রকে নিয়ে ক্রিটিসাইজ করার মতো ক্ষমতা আমার নেই, এবং এই শাস্ত্রকে নিয়ে যিনি দাবি করেন বা যারা দাবি করেন তারাই আবার এই শাস্ত্রকে ব্যঙ্গ করেন। তাহলে আপনারাই নিজেরাই অনুধাবন করে দেখুন বা বুঝুন যে তাদের জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জ্ঞান কতটা। তীর্থব্রতকে যে ধরনের বার্তাটি দেওয়া হোক না কেন, তার প্রেডিকশন গতদিনেও যা ছিল আজকেও তা থাকবে, ভবিষ্যতেও থাকবে, অর্থাৎ একই প্রেডিকশন থাকবে। এর থেকে আপনারাও নিজেরাও অনুধাবন করতে পারেন যে একটা জন্ম ছককে অ্যানালিসিস যাই করুন না কেন, আলটিমেটলি আনসারটা একই জায়গায় আসবেন। তার প্রমাণ আপনারা কিন্তু আর গত পর্বেও কিন্তু পেয়েছেন। দেখুন কারণ একটাই, আমি খুবই ক্ষুদ্র মানুষ এবং আমার জ্ঞানও খুবই ক্ষুদ্র, কিন্তু যতটুকু জানি, যেটুকু 5 পাতা জ্যোতিষ জানি, যেটুকু রপ্ত করতে পেরেছি সেটুকু সলিড জানি, এবং সেটা জানি বলেই আজকে অনেকের রাত্রের ঘুম উড়ে যাচ্ছে। কিন্তু ভগবানের আশীর্বাদে অ্যাটলিস্ট অন্তত তীর্থব্রত শান্তির ঘুম কিন্তু রাত্রে ঘুমোতে পারে। এবং যতটুকু এডুকেশন বলুন বা অ্যাস্ট্রোলজি যতটুকু রপ্ত করতে পেরেছি তা দিয়ে আপনাদেরকে যথেষ্টভাবে ভালো রাখার ক্ষমতা কিন্তু রাখি, বা বলতে পারেন আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ এবং গুরুদেবের আশীর্বাদ সকলের সমন্বয়ে কিন্তু সেই ক্ষমতা কিন্তু কিছুটা হলেও আমার কাছে অর্জিত হয়েছে। তার প্রমাণ আপনারা বারবার, এবং আমার যারা ক্লায়েন্ট রয়েছে সেটাও তারা জানে, এবং আমার যারা দর্শক রয়েছেন তারাও সেটা কিন্তু জানেন। দেখুন বিষয়টা হচ্ছে এডুকেশনের বিষয় বলুন, অ্যাস্ট্রোলজি বিষয়ই বলুন বা কোয়ালিটি যাই বলুন না কেন, আলটিমেটলি টুকে তো করিনি, সেই কারণে জানি অনেকেরই রাতের ঘুমটা উড়ে গিয়েছে। এবং এই এডুকেশন বলুন বা জ্যোতিষ শাস্ত্রে যাই কথা বলুন না কেন বা কোয়ালিটির দিক থেকে যাই করুন না কেন, সেটা যে কতটা জেনুইন সেটা আমাকে নিয়ে যারা অন্তত সমালোচনা করে তারা বোধহয় আমার থেকে অনেক বেশি ভালো জানে। সুতরাং আজকে আমরা আমাদের যে মূল বিষয় সেই দিকে এবার ফোকাস করি। দেখুন আমাদের আজকে যে মূল বিষয় সেটা কিন্তু শিবরাত্রি কেন্দ্রিক, এবং আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি দক্ষিণ 24 পরগনা বলছি, কাঁথি পাথর প্রতিমা থেকে বলছি। ঠিক আছে, পাথর প্রতিমা, কাঁথি পাথর প্রতিমা, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? স্যার বলছি আমার বোনের সম্বন্ধে একটু জানবো স্যার। বোনের নাম? এর আগে গিয়েছিল অনেক লোক, কাজ হয়েছে আমাদের বাড়িতে। ঠিক আছে, বোনের নাম? অর্পিতা মাইতি। অর্পিতা মাইতি। অর্পিতা দেবীর জন্ম তারিখ? 11 জুন 2007। 11 জুন 2007। হ্যাঁ 2007, তারপরে 11:10 বেলা। 11:10 AM। হ্যাঁ 11:10 রাত্রিবেলা। 11:10 PM। জন্মস্থান? পাথর প্রতিমা, মানে দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা, তাই তো? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ বহুদিন থেকে অনুষ্ঠান দেখতে আমাকে পাই না। ঠিক আছে, লাইভে পেয়েছি অনেক জ্যোতিষ, ঠিক আছে মানে হে করেছি, কিন্তু আপনাকে আমি 5 দিনে খুব চেষ্টা করেছি লাইভে। অন্যদেরকেও চেষ্টা করেছেন, তারপরেও আমাকে চেষ্টা করেছেন কেন? এখানে তো অনেক বড় বড় জ্যোতিষ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ রয়েছেন, তা সত্ত্বেও শুধু এই অনুষ্ঠানে চেষ্টা করা কেন? কিসের জন্য? আপনাকে আমার ভালো লেগেছে, আমরা এখানে অনেক লোকের কাজ হয়েছে আমার কাছে। অর্থাৎ চিত্তব্রত শুধুমাত্র কিছু বলে না, তার থেকে কাজটাও দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেখান থেকে আপনার যারা এসছে তারা কাজটা পেয়েছে, সেই কারণেই আপনি সেখান থেকেই আপনার সেখান থেকে দেখে অনুষ্ঠানটাও দেখে ভালো লেগেছে, সেই কারণের জন্য আপনি ফোন করছেন, তাই তো? আপনাদের এখান থেকে যে ধরনের উপাচারগুলো দেওয়া হয় সেগুলো কখনো করে দেখেছেন? না আমি তো, আমরা তো যাই না, এখানে অনেক লোক করেছি, বাড়িতে থেকে যারা গিয়েছিল আমরা। অনুষ্ঠান থেকে যে ধরনের উপাচারগুলো আপনাদের উদ্দেশ্যে বলা হয় আপনারা যাতে সেটা করে ভালো থাকতে পারেন, এটা কি কখনো ব্যবহার করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ভালো, একবার বলেছিলেন ওই মানে সেটা করেছিলাম। ঠিক আছে, কাজ হয়েছিল। আচ্ছা দেখুন এখানে অর্পিতা দেবীর যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে কুম্ভ লগ্ন, লগ্নস্থ এখানে রাহু পাওয়া গেছে এবং শতবিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে, এবং চন্দ্র এখানে পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ এখানে প্রথম কথাই বলবো যে হেলথ ওয়াইজ একটু প্রবলেম কিন্তু ফেস করতে হয়, এবং
এখানে সমস্ত গ্রহগুলোই কিন্তু পড়ে গিয়েছে রাহু কেতুর মধ্যে পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে একটা লগ্নস্থ একটা কালসর্প দোষ তৈরি হয়েছে। এবং এখানে লগ্নপতি শনি সেও কিন্তু শুক্রের সঙ্গে এখানে একটা বলতে পারেন ষষ্ঠ স্থানে গিয়ে একটা প্রবলেম তৈরি করেছে। এবং এখানে ষষ্ঠ স্থান এবং নবম স্থান এবং লগ্নপতি একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং সেটা জলরাশিতে। ফলে শারীরিক জায়গাটা নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা প্রবলেম কিন্তু ফেস করবে। 2007 সালে জন্ম, 2025 সাল। এডুকেশন সেক্টরে বলবো যে এই সময় বর্তমান সময়টা খুব একটা ফিজিবল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে না, এবং সবসময় মানসিকভাবে একটা প্রবলেম এবং সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু এখানে থাকে এবং যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে যথেষ্ট ভালো মানুষ, কিন্তু বন্ধু বান্ধব বলুন বা অন্যান্যদের থেকে প্রচুর পরিমাণে কিন্তু ইউজড হয়ে যান। ব্যক্তিগত জীবনে কিন্তু একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে চলছে এবং স্ট্রাগলফুল লাইফ। এবং এখানে লগ্নের সপ্তম স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং এখানে সপ্তম পতিও কিন্তু পীড়িত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনটাও কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা বহুল হতে চলেছে। সুতরাং সেই জায়গাটাকে দেখে, বিশেষ করে বিবাহ ক্ষেত্র জায়গাটাকে কিন্তু ভবিষ্যতে একটু দেখে শুনে তবেই কিন্তু এগোবেন। বর্তমান সময়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এই চার্টের ক্ষেত্রে বারবার ধরে নিজেকে কনফিডেন্স লেভেল লুজ করবে, কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং ঘুরে দাঁড়াবেও, কিন্তু বারবার ধরে বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রতিহত হবে। যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু এফেক্টিভ রেজাল্ট কিন্তু আসবে না এবং বারবার ধরে বাড়ির লোকের সঙ্গে মধ্যেও টাসল হবে এবং বিশেষভাবে বাড়ির বড়দের সঙ্গে মাঝে মধ্যেই কথা কাটাকাটি বা একটু টাসলের মধ্যে কিন্তু ও পড়বে। কিন্তু মানসিকভাবে ভাববো যে কোনো কাজ দিলে যথেষ্ট দায়িত্বভাবে পূরণ করতে পারে, কিন্তু কিছু সংসর্গ দোষের জন্য বর্তমানে একটু ভুল পথে চালিত হচ্ছে এবং বর্তমান সময়টা ওর জন্য খুব একটা ভালো নয়। বিশেষভাবে শারীরিক জায়গাটা বেশ কিন্তু প্রবলেম দিচ্ছে এবং আগামী সময়ে যখন এখানে রাহু যখন ট্রানজিট করে এখানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই সময়টা কামিং 1.5 বছর, এই সময়টাও কিন্তু বিশেষ করে শারীরিক ক্ষেত্র এবং বিশেষ করে ওর ক্যারিয়ার ওরিয়েন্টেড এরিয়া এবং ব্যক্তিগত জীবন সব জায়গাটাকে কিন্তু একটা ডিস্টার্বিং এর মধ্যে দিয়ে চলবে এবং ওর মধ্যে একটা চঞ্চলতা ভাব কিন্তু ধীরে ধীরে আগের তুলনায় অনেকটা গ্রো করছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, পড়াশোনা এটা আসতে পারে সরকারি কাজটা। দেখুন, আগেই বললাম যে পড়াশোনার বর্তমান সময়টা একটু প্রবলেমের মধ্যে রয়েছে এবং এই সময়টা যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। সেই কারণের জন্যই কিন্তু ওকে যদি ক্যারিয়ারে ফোকাসটা করতে হয়, আগেই আমি বলেছি যে একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে এবং সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, তাই না? এবং ওর পড়াশোনার ক্ষেত্রটা যেভাবে চেষ্টা করছে সেই অনুযায়ী বর্তমান সময়ে রেজাল্টটা আসছে না, তাই হচ্ছে তো। আর বলছি স্যার, বন্ধু বান্ধব বললেন না কি বন্ধু বান্ধব ফাঁসি দিতে পারে জীবনে? বললাম যে ওর যে বর্তমান সময়টা সেটা খুব একটা ভালো না এবং বন্ধু বান্ধবের বর্তমান সংযোগটা একেবারেই ভালো না, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনার বোনকে আগে যেরকম দেখেছেন তার তুলনায় বর্তমান সময়টা একটু অন্য রকমের। বিশেষ করে বন্ধু বান্ধবের সংসর্গে একটু বেশি পরিমাণে মোবাইল ঘাঁটা, এই সমস্ত বিষয়গুলো দেখে একটু বেশি পরিমাণে ধাবিত হচ্ছে, তাই না? এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। এই জন্মছক অনেকটা দূর দৌড়তে পারে, কিন্তু কিছু জায়গায় রেকটিফিকেশনের দরকার রয়েছে। বিশেষ করে লগ্নপতি এবং নবমপতি দুটোই পীড়িত অবস্থা, লগ্ন মানে শরীর আর নবম মানে ভাগ্যস্থান, দুটোই পীড়িত অবস্থা বসে রয়েছে। আর নেম ফেম দেয় কে? আমাদের রবি, সেও এখানে যথেষ্ট পীড়িত অবস্থায় রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এবং এই কালসর্প দোষ এইটা কিন্তু সবসময় ওকে একটা প্রবলেম তৈরি করবে এবং ও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না। এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই স্পেসিফিক এরিয়াটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন এবং আপনার বোন জীবনে অনেকটা উন্নতি করবেন। আবারও একটা কথা বলবো, এখানে বিবাহ স্থান যথেষ্ট পরিমাণে পীড়িত, সেই জন্য ভবিষ্যতে যখন পদক্ষেপ নেবেন ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে জোটক বিচার করে তবেই এগোবেন, তা না হলে কিন্তু সময়টা পরবর্তী ক্ষেত্র কিন্তু জীবনটা অনেকটা কিন্তু পরিবর্তন ঘটবে এবং তার কিন্তু ট্রাবল কিন্তু ওর জীবনটাকে কিন্তু অনেকটা কিন্তু পরিবর্তন করে দেবে। সুতরাং সেই দিক থেকে যথেষ্ট পরিমাণে কেয়ারফুল থেকে জীবনে এগোন এবং একটা আইডিয়াল টাইমে ফোন করেছেন, যে সময়টা একটা ক্যারিয়ারে কিন্তু আপলিফমেন্ট পয়েন্ট এবং আমাদের ক্যারিয়ারের যে কাউন্সেলিং সেটা কিন্তু 28 ফেব্রুয়ারি পর থেকে চালু হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চলছে। যদি কেউ মনে করেন তারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারেন, যেরকম আমাদের প্রতি বছর অনুষ্ঠিত হয় সেরকমই হচ্ছে এবছরেও।
আর কিছু জানতে চান? ঠিক আছে স্যার। ওকে, দেখুন একটা জন্মছককে যদি সঠিক আধারে যদি আমরা তাকে সঠিক নিরীক্ষণে তাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আপনি দেখলেন আবারও কিন্তু একটা প্রমাণিত যে একটা উপাচার আপনাদের জীবনকে কতটা সমৃদ্ধ করতে পারে, এবং সেখান থেকে শাস্ত্রীয় উপাচার করে যে সেটা থেকে যে সঠিকভাবে ফল পাওয়া যায় সেটা কিন্তু আবারও প্রমাণিত। এবং সেখান থেকে যে কাজ দেওয়া যায় এবং সেই কাজগুলো করে এবং চিত্তব্রত যে কথাটা বলে সেই কথাটা সঠিক জায়গাটাকে আপনাদের কাছে সৌভাগ্য দর্পণের মাধ্যমে প্রতিহত করা এবং তার কাছে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করা, যাতে আপনার সঠিক পর্যায়ে এগিয়ে যান। দেখুন আজকের আমাদের যে আলোচনা যে শিবরাত্রি, এই যে মহাশিবরাত্রি, এই যে চতুর্দশী তিথি, এটা পড়ছে 11:08 তারিখে, 11:08 এবং এটা থাকবে 27 তারিখ 8:54 পর্যন্ত। অর্থাৎ কিন্তু এই শিবরাত্রির যে আমাদের যে ব্রত বা শিবরাত্রির যে মূল পূজা, সেটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু সব বলা যায় যে সেটা কিন্তু অবশ্যই সন্ধ্যার দিকে, অর্থাৎ রাতের পূজা। অর্থাৎ এই আর সূর্যাস্তের পর কিন্তু আমাদের পূজা আরম্ভ হয়, এবং এই সেই দিন কিন্তু সূর্যাস্ত হচ্ছে 5:34 এবং এই পূজা কেউ কেউ বলে, যদিও শিবরাত্রি পূজাকে কেউ কেউ অষ্টপ্রহরে পূজা বলে গুলিয়ে ফেলে, সে বোধহয় আমাদের অষ্ট নাম সংকীর্তনের সঙ্গে গুলিয়ে ফেলে, কিন্তু আদৌ সেটা নয়। শিবরাত্রি হচ্ছে 4 প্রহরে পূজা, এবং এই তার পরের দিন 5:34 সূর্যাস্তের পর পরের দিন 27 তারিখে ভোর যখন হবে সেটা হবে 6:03। অর্থাৎ তার যে টাইম অফ স্প্যান সূর্যাস্ত এবং সূর্যোদয়, তার টাইম অফ স্প্যানের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12 ঘন্টা 29 মিনিট। এবং সেটাকে আমরা 4টে প্রহরে যদি ভাগ করি, প্রতিটা প্রহর হবে 3 ঘন্টা 7 মিনিট। প্রথম প্রহর 5:34 থেকে 8:41। দ্বিতীয় প্রহর 8:41 থেকে 11:48। তৃতীয় প্রহর 11:48 থেকে রাত 2:55। চতুর্থ প্রহর রাত 2:55 পর থেকে 5:30 পর্যন্ত। এবার আসবো আমরা প্রথম পর্যায়ে, যারা 4টে প্রহরে পূজা করবেন তারা প্রথম প্রহরে দুধ এবং সিদ্ধি দিয়ে অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন, এবং মহাদেবকে অবশ্যই কাংস পাত্রে বসাবেন। এটা কিন্তু একটা স্পেশালিটি, এবং বলতে পারেন এটা কিন্তু আমাদের শিব পুরাণের তত্ত্ব থেকে পাওয়া, যদিও অনেক কিছু অবতারণা করে, কিন্তু সঠিক হলো কাংস পাত্রে বসাবেন। এবং আপনার বাড়ির যে শিব সেটা অবশ্যই পারদ শিবলিঙ্গ বসাতে পারেন, অথবা সেটা যেন অবশ্যই কালো রঙের শিবলিঙ্গ হয়, কখনো সাদা ব্যবহার করবেন না, তাতে কিন্তু বিশেষ করে আমরা যারা গৃহী মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য কালো রঙের যে শিব সেটা করবেন, এবং সেই যে শিবটা বসাবেন সেটা অবশ্যই আপনার হাতের চেতর থেকে কখনো বড় হবে না এবং বুড়ো আঙুলের তুলনায় কখনো ছোট হবে না, এই আকারে আপনাদের বসাতে হবে। এবং এরপর কি করবেন, প্রথম যে প্রহর থাকবে তাতে দুধ ও সিদ্ধি দিয়ে পূজা করবেন, এবং তার মন্ত্র হবে ওং হৌম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দই দিয়ে করবেন এবং ওং হৌম অঘরায় নমঃ, এই হবে মন্ত্র। যখন তৃতীয় প্রহর ঘি দিয়ে করবেন তখন সেক্ষেত্রে মন্ত্র হবে ওং হৌম বামদেবায় নমঃ। এরপরে আসবো চতুর্থ প্রহর, তখন করবেন চিনি দিয়ে করবেন, অর্থাৎ এখানে দুধ দই ঘি মধু চিনি, এবং চিনি দিয়ে যখন করবেন তখন হবে তৎপুরুষায় নমঃ। তারপরে করবেন মধু দিয়ে, সেখানে হবে ওং সদ্যজাতায় নমঃ। এবং প্রতিবারে যখনই করবেন মানে জল ঢালবেন, অর্থাৎ দুধ দিয়ে দই দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে যখনই তাকে মহাদেবকে অভিষেক করলেন, তারপর কিন্তু অবশ্যই প্রতিবারে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেবেন, পরপর সব ঢেলে যাবেন না। যারা একেবারে করছেন তাদের ক্ষেত্রে বলবো তারা পরপর সবকটি দেবেন, একবারই যারা জল ঢালবেন তাদের জন্য দ্বিতীয় প্রহরটা শ্রেয়। 8:41 থেকে 9:30 মধ্যে চেষ্টা করবেন, কারণ অনেকেই আছে যারা 4 প্রহর করতে পারবে না, তাদের ক্ষেত্রে 8:41 থেকে 11:48 মধ্যে করবেন। এবং শিবলিঙ্গকে সবসময় কিন্তু শুকনো রাখতে হয়, এটা মনে রাখতে হবে। এরপর একটা গন্ধ দেবেন, অর্থাৎ চন্দন দেবেন, অর্থাৎ অনামিকা অঙ্গুরি দিয়ে তার মধ্যে শ্বেত চন্দন তাকে দেবেন, এবং তারপর একটা সাদা চেলি দেবেন, একটা পৈতে অবশ্যই দেবেন। এবার আসবো তাকে একটু পা ধোয়া, একটুখানি অল্প পরিমাণে পা ধোয়ার জল দেবেন। তারপর তাকে যেখানে উপবেশন করিয়েছেন সেখানে একটা ফুল দেবেন, এবং তাকে সেটাকে আসন হিসেবে কল্পনা করে তাকে আবাহন করে আপনি আপনার ভক্তি ভরে আপনার গৃহে যাতে তিনি অবস্থান করেন সেই প্রার্থনা জানাবেন। এবং তারপর তার যে একদম প্রিয় সেই ধুতুরা ফল এবং তার সঙ্গে ধুতুরা ফুল দেবেন 2টি, এবং তার সঙ্গে মালা প্রদান করবেন, অর্থাৎ নীলকণ্ঠের মালা অথবা আকন্দের মালা এখানে প্রদান করবেন। এরপরে আসবো যে এরপর
আমাদের দেবাদিদেবের কোনো আদি অন্ত নেই, তাই বিল্লি পত্রটাকে যখন দেবেন তাকে অগ্রভাগটাকে ছিঁড়ে অল্প পরিমাণ অর্ধ প্রদক্ষিণ করে দেবেন, এবং তার ফলে আপনার এবং আপনার ভক্তি ভরে আপনি আপনার সমস্ত কিছু এখানে জানাবেন। এরপর দেবেন অর্ঘ্য। অর্ঘ্য কিভাবে দিতে হয়, যেখানে একটা দূর্বা নেবেন এবং সেটা 7টা দূর্বা হতে হবে। দূর্বার যে মধ্যস্থলটা থাকে তাকে বলা হয় গর্ভ। এবার তার যে 4টে দিক থাকবে, অর্থাৎ মোট 5টা পাতা হবে, এরকম ধরনের দূর্বাকে বেচে তাকে অর্পণ করবেন। এই হয়ে গেল আমাদের কাছে পূজার জন্য যেটা এক্সিকিউশন। এবার কি কি উপাচার আমরা আমাদের এখানে এক্সিকিউট করতে পারি, এবং এখানে প্রথমে আমরা শিবের পূজা করব, এবং তারপরে মা পার্বতীর পূজা করব, এবং তারপরে কার্তিকের পূজা করব, এবং সর্বশেষে গণেশের পূজা করব। তার কারণ এখানে যে কোনো পূজার ক্ষেত্রে গণেশের পূজা দিয়ে শুরু করতে হয়, কিন্তু এখানে প্রসেসিংটাকে আমরা এক্সিকিউশনটাকে যেহেতু মহাদিদেবের পূজা, সেই কারণের জন্য যে কোনো ধরনের যজ্ঞের ক্ষেত্রে আগে গণেশ পূজা করতে হয়, আবাহন করতে হয়, তারপর তাকে হয়। এবং যে কোনো ধরনের পূজার ক্ষেত্রে গণেশ পূজা প্রধান, সেই কারণের জন্য তাকে পূজা করতেই হবে। তারপর স্টেপ বাই স্টেপ আমরা যেরকম ভাবে বললাম সেক্ষেত্রে কিন্তু করবেন। যদি কারোর মন্ত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তারা আমাকে কমিউনিকেট করতে পারেন, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেবো। বিশেষ করে যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা এবং দারিদ্র দোষ ফেস করছেন, যদিও শোনা যায় আজকাল দারিদ্র দোষের জন্য নাকি সবসময় দেখা যায় মানসিকভাবে চাপ তৈরি হয়ে যায়, যদিও দারিদ্র দোষের কারণ অন্যান্য, তার ফলাফল যদিও অন্য। এই দারিদ্র দোষ যারা মানে ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো এই দিনে বাদাম তেলের প্রদীপ দেবেন। দেখুন না আপনার জীবনে যে প্রবলেমটা ফেস করছেন সেই প্রবলেমটাকে এক্সিকিউট করে অর্থনৈতিক দিক থেকে সফলতা জায়গাটা পান কিনা। অনেক কিছুতে শুনছেন গ্রহণ দোষ থাকলে নাকি দেখতে পাওয়া যায় সবকিছুতেই নাকি স্ট্রাগল হয়ে যায়। গ্রহণ দোষ থাকলেই সবসময় নাকি কেরিয়ার ওরিয়েন্টেশন হয় না। গ্রহণ দোষ কোন জায়গায় গিয়ে তৈরি হয়েছে, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। লগ্নে যদি গ্রহণ দোষ তৈরি হয় সেখানে সে সবসময় ডিপ্রেসড হবে, সেখানে কখনো প্রফেশনালি হ্যারাসমেন্ট হতে পারে না। এই জায়গাগুলোকে নিজেদেরকে বোঝার দরকার থাকে। ডিপ্রেশন থেকে আপনার প্রফেশনকে কনভার্সন করার মধ্যে আবার জায়গা থাকে, কারণ লগ্নের সঙ্গে দশমভাবে সংযোগ তৈরি হলে সেখান থেকে ডিপ্রেশন আপনাকে ক্যারি আউট করবে। আদারওয়াইজ আপনি আপনার প্রফেশনের জায়গা দেখবেন অনেক স্ট্রং, কিন্তু আপনি মানসিকভাবে বিভিন্ন জায়গা থেকে প্রবলেম তৈরি হবে। সুতরাং যারা গ্রহণ দোষ করছেন ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো একটা নীল অপরাজিতা মালা এখানে প্রদান করবেন এবং প্রতি সোমবার এটাকে কন্টিনিউ করে যাবেন। এবং যারা চাইছেন যে সন্তান সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করছেন তারা গম দিয়ে পূজা করবেন। মেন্টাল ডিপ্রেশনের ক্ষেত্রে আখের রস দিয়ে করবেন। দেখুন শিব পুরাণের যে তথ্য সেটাকে আপনাদের কাছে সঠিকভাবে এক্সিকিউট করার চেষ্টা করি, যাতে আপনারা সঠিক পর্যায়ে সঠিকভাবে ব্যবহার করুন। এই ইক্ষুর রস দিয়ে যে দেবাদিদেবের যে অভিষেক করা যায় এটা বিশেষ কোনো অনুষ্ঠানে শুনবেন না, যেটা সঠিক পর্যায়ে সৌভাগ্য দর্পণ আপনাকে সঠিক সময় সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই শিবরাত্রির মহাযজ্ঞকে ব্যবহার করে নিজের জীবনকে সমৃদ্ধ করুন এবং বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে এসে সঠিক পথে আমাদের 2024 যে প্রোটোকল ছিল যে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আজকের সময় তো একদম কড়া নাড়ছে। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।